সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটিতে মরিচ চাষের কুকরি রোগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আপনারা অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকতে পারেন, সেখানে শুধু কীটনাশক নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আপনার মরিচ গাছের যে কুকরি রোগটা হয়, এটা শুধু পোকামাকড়ের কারণেই হয়ে থাকে, এইটা কিন্তু একটা ভুল ধারণা। এখানে মরিচ গাছের কুকরি রোগের পিছনে বিভিন্ন ধরনের কারণ রয়েছে এবং কয়েকটি উল্লেখযোগ্য কারণ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো এবং এটার থেকে কিভাবে আপনারা সমাধান নেবেন সেটা নিয়েও আলোচনা করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। কীটনাশকের কারণেই যে আমাদের মরিচের গাছে কুকরি হয়ে থাকে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের বাংলাদেশের তাপমাত্রা কত, এখানে কিন্তু 38, 40, 42 পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। তো আপনি যখন যে মুহূর্তে মরিচ চাষ শুরু করতেছেন, ওই মুহূর্তে আপনার এলাকায় তাপমাত্রা কত, মরিচ গাছের বয়স যখন 50 দিন হবে, তখন আপনার এলাকায় কত তাপমাত্রা হতে পারে, এটা যদি আপনি না জানেন তাহলে কি কুকরির জন্য ভালো একটা জাত সিলেক্ট করতে পারবেন না। অর্থাৎ আমি এটা একটু ক্লিয়ার করে বলি, হয়তো আপনাদের একটু বুঝতে সমস্যা হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশে যে ম্যাক্সিমাম মরিচের জাত রয়েছে, সেগুলো কিন্তু 32-34 ডিগ্রি তাপমাত্রা সহনশীল। তো সেখানে আমাদের দেশের তাপমাত্রা কিন্তু 40+ হয়ে গেছে। তো অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু কুকরি রোগ হয়। হ্যাঁ, এখানে তাপমাত্রা সহনশীল জাত যদি আপনি সিলেক্ট না করতে পারেন, তাহলে কিন্তু কুকরির হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন না। সেখানে আপনি যত রকম কীটনাশকই স্প্রে করেন না কেন, মাকড়নাশক স্প্রে করেন না কেন, কোনো কাজে আসবে না। তো এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে জমি নির্বাচন। আপনার আগে হিসাব করতে হবে যে আমি যে জমিতে মরিচটা চাষ করব, সেই জমিতে আমার মরিচ চাষের উপযোগী কিনা, অর্থাৎ কি ধরনের মাটি। তো মরিচ চাষের জন্য সবচাইতে উপযুক্ত হচ্ছে আপনার দোআঁশ মাটি, এবং বেলে দোআঁশেও করা যাবে। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার ইউজ করতে হয়। এই জমি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। জমি নির্বাচন যদি সঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনি যদি তাপমাত্রা সহনশীল জাতও নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার মরিচের গাছে কুকরি রোগ আসবে। পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো হতে হবে এবং পানি সেচ দেওয়ারও ব্যবস্থা ভালো হতে হবে। সবসময় দেখা যাচ্ছে যে স্যাঁতসেঁতে অবস্থায় আছে, আবার দেখা যাচ্ছে অতিরিক্ত ফেটে যাচ্ছে, রোদে চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু আপনি পানি সেচ দিতে পারতেছেন না, তাহলে কিন্তু আপনার মরিচ গাছের কুকরি আসবে। তো এরপরে আসি হচ্ছে কীটনাশক স্প্রে। পোকামাকড় আক্রমণের কারণেও আমাদের মরিচ গাছ কুকড়ে যেতে পারে এবং কুকড়ে যায়। তো আমার যদি প্রথমে জমি নির্বাচনটাও ঠিক থাকে এবং উচ্চ তাপমাত্রা সহনশীল জাতটাও যদি আমাদের নির্বাচন করা থাকে, তারপরেও যদি আপনার মরিচ গাছে কুকরি এবং কিছু সিমডম আছে, পাতা বিভিন্ন ধরনের মুড়ে আসে, নিচের দিকে মুড়ে যায়, আবার উপর দিকেও মুড়ে যায়, তো এইটা চিহ্নিত করে আপনাকে সঠিক কীটনাশক সিলেক্ট করতে হবে এবং কার্যকরী কীটনাশক সিলেক্ট করতে হবে। দোকানদার আপনাকে একটা ধরিয়ে দিল, সেটা নিয়ে এসে যে স্প্রে করে দিলেন, সেটাতে কিন্তু আপনার কাজ আসবে না। তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। পাতাটা যদি নিচের দিকে এরকম মুড়ে যায়, তাহলে বুঝবেন যে এটা মাকড়ের আক্রমণ হয়েছে। আর যদি উপরের দিকে যদি এরকম উপরের দিকে যদি কুকড়ে যায় উপরের দিকে, তাহলে কিন্তু এটা বুঝবেন যে থ্রিপস এবং সাদামাছি এবং অন্যান্য পোকার আক্রমণ আছে। তো এই জন্য আপনাকে আগে দেখতে হবে যে আপনার গাছের কুকরির ধরনটা কেমন, তাহলে সেটা দেখে আপনি তারপরে কীটনাশক সিলেক্ট করবেন। কার্যকরী কীটনাশক বলতে যত ভালো কোম্পানি হোক, এক কোম্পানির ওষুধ কিন্তু সবগুলোই ভালো হবে না। আবার একই ওষুধ কিন্তু বারবার আপনার জমিতে যদি স্প্রে করেন, তাতেও কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। তো এখানেই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনার একটা ওষুধ দিয়ে একবার কাজ করছে, দ্বিতীয়বার কাজ করছে, তৃতীয়বার যায় আর কাজ করতেছে না। তো এই জন্য আপনাকে ঔষধ পরিবর্তন করতে হবে, ব্র্যান্ড পরিবর্তন করতে হবে এবং গ্রুপটাকেও পরিবর্তন করতে হবে। অর্থাৎ পোকামাকড়গুলোকে একটু হেজিটেশনে ফেলতে হবে, তারা বুঝে উঠতে পারবে না এবং তাদের উপর যে একটা রেজিস্টার্ড হয়ে যায় কীটনাশকগুলো, সেটা হওয়ার সুযোগ নেই। তো সম্মানিত দর্শক, কার্যকরী কীটনাশক এবং আপনার মরিচ গাছের শুরু থেকে শেষ পর্যন্ত কখন গাছের কোন বয়সে কোন কীটনাশক, কোন ছত্রাকনাশক, কোন ভিটামিন স্প্রে করবেন, এটা কিন্তু আমাদের একটা শিডিউল স্প্রে চার্ট রয়েছে, যেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়েছি।
হয়তোবা স্ক্রিনে আপনি সঠিকভাবে দেখতে পাচ্ছেন না, তো আমার যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু পিডিএফ ফাইলটা সংগ্রহ করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো প্রাথমিক 2-3টা ডোজ ব্যবহার করার পরে যদি আপনার মনে হয় যে না এখান থেকে আমি রেজাল্ট পাচ্ছি, তাহলে পরবর্তীতে লাস্ট পর্যন্ত আপনি ওটা ফলো করবেন। এবং এই শিডিউল স্প্রের বিষয়টা নিয়ে আমি এর আগেও কয়েকটা ভিডিওতে কথা বলেছি, আমি আবারও বলছি যে এই শিডিউল স্প্রেটি মাঝে মধ্যে কিন্তু একটু নিজের অভিজ্ঞতাকেও কাজে লাগাতে হবে। অর্থাৎ বৃষ্টি এবং অতিরিক্ত তাপমাত্রার ভিতরে কিছু কিছু কীটনাশক আছে যেগুলো কিন্তু স্প্রে করা যাবে না। অর্থাৎ এটা আপনাকে একটু মাথা খাটিয়ে কাজ করতে হবে এবং দিনের কোন সময় স্প্রে করবেন কোন সময় করবেন না এটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এটা নিয়ে আমি এরপরে একটা ভিডিও বানাবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।